আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন কিংবা আপনি গল্প শোনেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য সুকুমার রুজের লেখা ভর দুপুরে। এই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের নির্দেশনায় আমি ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, অডিও এডিটিং অশ্রু কুমার ভট্টাচার্য, সাউন্ড ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু পাত্র, সূত্রধর ও গল্পকথক অরুণাংশু প্রধান, অন্যান্য চরিত্রে অর্পিতা হাজরা, পৌলমী, আরফান ও অশ্রু। শুরু হচ্ছে আজকের গপ্প সুকুমার রুজের লেখা ভর দুপুরে। আসবো না ভেবেও অবশেষে চলে এলাম। মেসেঞ্জারে মেসেজটা মাসখানেক আগেই এসেছিল, তেমন গুরুত্ব দিইনি। কতজন কত রকম অনুরোধ করে, কটাই বা রক্ষা করা সম্ভব হয়। এই অনুরোধটাও না রাখার ঘরে রেখেছিলাম ওই রিইউনিয়ন শব্দবন্ধটার জন্য। কিন্তু একটা ফোনেই সব ওলট পালট হয়ে গেল। এর আগেও কলেজে প্রাক্তনীদের রিউনিয়নে হাজির হয়েছিলাম, মোটেও ভালো লাগেনি। আমার মতো অতি সাধারণের সেখানে স্থান নেই। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিদেন পক্ষে কলেজের লেকচারারটারও হয়েছে, তাদেরকে নিয়েই যত আদিক্ষেতা। আমিও আমার মতো অন্যরা স্রেফ শ্রোতার দলে। যেন আমাদেরকে ডেকে এনে দেখানো হচ্ছে, তোমরা দেখো আমরা জীবনে কেমন প্রতিষ্ঠা পেয়েছি। সেবার তাই লাঞ্চ ব্রেক হতে না হতেই কেটে পড়েছিলাম। এবার মেসেঞ্জারে একজন ভয়েস মেসেজ করে বলল, আমি কলেজের ক্লাসমেট শ্রাবন্তী বলছি, তোর মোবাইল নাম্বারটা একটু টেক্সট কর তো, কথা আছে। মনে পড়ে গিয়েছিল কলেজের সেই কাট চেহারা শ্রাবন্তীকে। প্রেম করবে বলে কিছুদিন আমার পেছনে ঘুরঘুর করেছিল। দেখতে ভালো নয় বলে পাত্তা দিইনি। সেদিনও পাত্তা দেওয়ার ইচ্ছে করছিল না। ভেবেছিলাম ফোন নম্বর দেব না, কিন্তু সৌজন্য ও ভদ্রতাবোধ আমাকে বাধ্য করলো নম্বরটা দিতে। সঙ্গে সঙ্গেই শ্রাবন্তীর ফোন। হ্যালো, কেমন আছিস? শোনা, তোর সাথে একটা কথা ছিল। আসলে কলেজের প্রাক্তনীদের রিউনিয়ন, বুঝলি, আগামী 21 তারিখ রবিবার। 98-এর সায়েন্সের ব্যাচের মোটামুটি সবাই আসছে। তো এবার কলেজের হল ঘরে নয়, কলেজের ওই হোস্টেলের পেছন দিকে ওই অজয় নদের ধারে একটা বাগান বাড়িতে হবে। পিকনিকের মেজাজ বুঝতেই পারছিস। দেখ, নো অজুহাত, চলে আয়। হ্যাঁ, ওকে, ছাড়ছি রে, সবাইকে ফোন করতে হবে। হ্যাঁ, বাই। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই শ্রাবন্তী ফোনটা কেটে দিয়েছিল। সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কোনো মতেই যাচ্ছি না। এত বছরেও বদলালো না ও। যেমন কাটকাট দেখতে তেমন কাটকাট ব্যবহার। আমন্ত্রণ জানানোর তো একটা ছিঁড়িছাদ থাকে মানুষের। যাব না ভেবে রাখা সত্ত্বেও একজনের অনুরোধ কিছুতেই ঠেলতে পারলাম না। পরশুদিন রাত্রিবেলা একটা অজানা নম্বর থেকে ফোন। হ্যালো। হ্যালো, আমি হৈমন্তী বলছি। তোমার সেই মন্তি গো, শান্তশিষ্ট স্বভাবের জন্য যার হই বাদ দিয়ে দিয়েছিলে। বলেছিলে মোটেও হই হই করিস না তুই, তাই হই বাদ। সেই মন্তি আমি। মন চলে গিয়েছিল 20 বছর আগের সেই কলেজের কমন রুমে, ল্যাবরেটরির নিরিবিলিতে, অজয় নদের তীরে, কৃষ্ণচূড়া গাছের তলায়, সিমেন্টের বেদিতে। কলেজ শেষ হতেই কে যে কোথায় ছিটকে গেলাম। হৈমন্তীর অবশ্য বিয়ে হয়ে গিয়েছিল কলেজে পড়তে পড়তেই। সে কত কাণ্ড। আমি তো চাপে পড়েই সুইসাইড করার প্রস্তুতি নিয়েই ফেলেছিলাম। সেই হৈমন্তী ফোন করছে এত বছর পরে। গলাটা অচেনা লেগেছিল। সে কথা বলতে বলতেই কলকলিয়ে উঠেছিল।
মাঝখানের এই 20টা বছর ধরে এই গলাবাজি করেছে আমার হুমতো বর আর দুখানে সেমি ব্রিলিয়েন্ট ছেলের সঙ্গে। গলার আর দোষ কি? তুমি এখন সেই নবীন বরণ অনুষ্ঠানের পর্দার আড়ালের মন গলানো গলা শুনতে চাইলে কি করে পাবে? তখনকার শান্তশিষ্ট কম কথা বলা হৈমন্তী এক নাগাড়ে প্রায় 10 মিনিট ধরে বকবক করেছিল, যার মধ্যে মোদ্দা কথাটা ছিল, এবারের ইউনিয়নের উদ্যোক্তা আমি। বেঙ্গালুরু থেকেই সকলের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। এবার কিন্তু আর ওই গতানুগতিক অনুষ্ঠান নয়, একদম অন্যরকম। ভিডিও টেপ রিউইন্ড করে অনেক আগের ঘটনায় ফিরে যাওয়ার মতো। আমরা না সবাই সেই সময়ের দিনগুলোতে ফিরে যেতে চেষ্টা করব। সে সময় না পাওয়াগুলোকে পাওয়ার চেষ্টা করব। তোমাকে কিন্তু আসতেই হবে। না, আমি মোটেও না শুনবো না। এখন তো আর সেই কলেজ পড়ুয়া, চাকরি না পাওয়া, অসাধারণ রোম্যান্টিক অথচ ভীতু ছেলেটাকে বিয়ে করার জন্য ছুটোনুটি করছি না যে না বলতে হবে। বরং তখনকার সে অসম্পূর্ণ প্রেমটা এবারে সম্পূর্ণ করার ইচ্ছে রইল। তুমি আসবে, বুঝলে বুদ্ধপুতুম? সেই মুহূর্তে মনটা কেমন যেন প্রেমের খিদে জন্ম নিয়ে উঠেছিল। বলেছিলাম, এরকম ব্যাপার হলে যাব, তবে আগের দিন নয়, ওই দিন সকালে 8:05 কাটোয়া লোকাল ধরব। পাশে শুয়ে থাকা বউ জিজ্ঞাসা করেছিল, কার ফোন? কোথায় যাবে বললে? সব খোঁজে তোমার দরকার কি? মানুষের ব্যক্তিগত ব্যাপার বলে কিছু থাকতে পারে না নাকি? সাথী চুপ করে গিয়েছিল। রাত্রিবেলা নিঝুম, তাই ও আর কথা বাড়ায়নি। মুখ ঘুরিয়ে শুয়ে অভিমান জানান দিয়েছিল। পরক্ষণেই আমি ভেবেছিলাম, অহেতুক ওকে আমি মুখ ঝামটা দিলাম। স্ত্রী হিসেবে একটা নিরীহ প্রশ্নই তো করেছিল। তবুও আসলে তক্ষুনি আমার মনে হয়েছিল, ওর কাছে আমি বুঝি ধরা পড়ে গেলাম। মন্ত্রীর সব কথা ও বুঝি জেনে গেল, কিন্তু মন্ত্রীর কথা তো শুনতে পাইনি। তাহলে কি আমার অপরাধ বোধ থেকে স্ত্রীর সঙ্গে এই রূঢ় ব্যবহার, নাকি অপ্রেম থেকে? সাথীর সঙ্গে আমার 24 বছরে আমার আদৌ কি কোনো প্রেম হয়েছে, নাকি শুধু জৈবিক সম্পর্ক? কিন্তু ওর দায় দায়িত্বে তো কোনো ত্রুটি নেই আমার। যখন যা প্রয়োজন তা এনে দেওয়া, রোগবালাইয়ের ওষুধপত্র, শরীর প্রয়োজনে আদর, সব কিছুই তো। তবুও মনে হয় যেন সাথীও তো পরম যত্নে আমার পাকা চুলগুলোতে কলপ লাগিয়ে দেয়, শার্টের বোতাম ছিঁড়ে গেলে বসিয়ে দেয়, মাথা যন্ত্রণা হলে বাম লাগিয়ে দেয়, চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেয়। এটা কি প্রেম নয়, শুধুই কর্তব্য? হয়তো এটা প্রেম নয়, কেননা ও যখন আপন মনে কিচেনে রান্না করে, তখন ওর নাকের পাটা ঘেমে ওঠে, সোনালি কোমরের ভাঁজে ঘাম চিকচিক করে, তখন ওকে খুব আদর করতে ইচ্ছে হয়। পেছন থেকে নিঃশব্দে ঘাড়ে ঠোঁট ঠেকাতেই ও রে রে করে তেড়ে আসে, যা খুশি আজে বাজে কথা বলে। তখন খুব অপমানিত বোধ করি। মনে হয় এতগুলো বছর একসঙ্গে কাটিয়েও আমাদের মধ্যে এক বিন্দু প্রেম নেই। মন্ত্রীকে কলেজের ল্যাবরেটরি রুমের র্যাকগুলোর আড়ালে একা পেয়ে চুপি চুপি ঘাড়ে চুমু খেলে ও কেমন ঘুরে দাঁড়িয়ে গভীর আশ্লেষে আমাকে জড়িয়ে ধরে চুমু খেত। কি দারুণ প্রেম করতে জানে মন্ত্রী। আমার এই দুপুর বয়সী মন মন্ত্রীর প্রেম পেতে চাইছে খুব, তাই সাথীর মান ভাগানোর চেষ্টা করি না। সিদ্ধান্ত নিই, সেই মন্ত্রী যখন যেতে বলেছে, সেই সঙ্গে অসম্পূর্ণ প্রেম সম্পূর্ণ করতে চাইছে, তখন যেতে তো হবেই। তাই আজ 7 সকালে কাটোয়া লোকালে চড়ে বসেছিলাম। সময় মতো স্টেশনে এসেছি, তাই জানলার ধারে সিট পেয়েছি। বসে বসে দেখছি প্ল্যাটফর্ম সাফাইয়ের কায়দা কানুন,
শিকনি ঝরা ভিখেরি ছেলেটাকে, পাশের লাইনে পড়ে থাকা কন্ডোমের প্যাকেট, চলমান সুন্দরীর দোদুল্যমান বুক, এইসব। তখনই চোখে পড়ল মন্তিকে। আরে মন্তি তো জোর কদমে এগিয়ে যাচ্ছে ট্রেনের সামনের দিকে। নিশ্চয়ই এই ট্রেনেই উঠবে। তবে কি কাল বেঙ্গালুরু হয়ে কলকাতায় এসেছে, আজ এখন যাচ্ছে? পরক্ষণেই মনে হলো ধুস, ও মন্তি হবে কি করে? মেয়েটার বয়স 18-20 বেশি হবে না। মন্তি তো এখন আমার মতোই দুপুর বয়সী, কিন্তু অবিকল মন্তি যেন। তবে কি মন্তির মেয়ে মায়ের সঙ্গে যাচ্ছে? হতে পারে। তখন শুনেছিলাম বটে বিয়ের বছরখানেক পরেই মন্তির মেয়ে হয়েছে। আমি আর সিটে বসে থাকতে পারিনি, রুমাল রেখে উঠে পড়লাম। ট্রেন ছাড়ার আগে সামনের কামরাগুলোতে সমস্ত মহিলার মুখে চোখ বুলিয়ে হতাশ হয়ে ফিরে এসে সিটে বসেছিলাম। হঠাৎ মনে পড়ছিল, আরে পরশুদিন রাতে মন্তির ফোন নাম্বারটা তো সেভ করে রেখেছি, কল করলেই হয়। পরক্ষণেই মনে হয়েছে ট্রেন এখনই ছেড়ে দেবে, এখন আর কল করে লাভ কি? এক জায়গায় হতে পারবো না। কাটোয়া স্টেশনে নেমে বরং ওকে সারপ্রাইজ দেওয়া যায়। কাটোয়া স্টেশনে নামার পর আমার চোখ তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো মন্তিকে। না, ট্রেন থেকে নামবে সে আশা ত্যাগ করেছি। আশা করেছি মন্তিদের বাড়িটা তো স্টেশন থেকে বেশি দূরে নয়, ও নিশ্চয়ই আমাকে রিসিভ করতে স্টেশনে আসবে। প্রেম করে ওকে বিয়ে করতে না পারার অপরাধটা এতদিনে নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছে। সেজন্যই তো ফোন করে বারবার বলল চলে আসতে। পুরনো প্রেমের ছোঁয়াও মাখানো ছিল গলার স্বরে। আমি তো সেদিন ওকে বলেছিলাম কোন ট্রেনে আসব, কিন্তু না, মন্তির দেখা পেলাম না। মনটা খারাপ হলো। মনকে বোঝালাম এবার তোর উদ্যোগেই এই আয়োজন, ও নিশ্চয়ই ওই বাগান বাড়িতে ব্যস্ত থাকবে, কি করে আসবে? ভর দুপুরবেলা এতখানি পথ হেঁটে যাওয়া কষ্টকর, তাই স্টেশন থেকে বেরিয়ে একটা রিকশায় চড়ে বসলাম। বললাম, কলেজ হোস্টেল। বাবু, কলেজের হোস্টেল পর্যন্ত যেতে পারবো না, রাস্তা খারাপ আছে। কলেজের গেট পর্যন্ত যাব, ভাড়া কিন্তু 30 টাকাই দিতে হবে। তাই চল। রিকশায় যেতে যেতে দেখি আমার সেই যৌবনের উপবনের এখন কত পরিবর্তন। রাস্তার দুপাশে ঝাঁ চকচকে দোকানপাট, বড় বড় বিল্ডিং, রাস্তায় অজস্র গাড়ি, যানজট। পাশ দিয়ে জোরালো হর্ন বাজিয়ে বেরিয়ে যাচ্ছে একের পর এক মোটর বাইক। অটোরিকশা নেই, কিন্তু টোটো রিকশা চলছে ঝাঁকে ঝাঁকে। ব্যাটারি চালিত এই রিকশাগুলো সত্যিই দূষণহীন, না শব্দ না ধোঁয়া। প্রশংসনীয় দৃষ্টিতে ওগুলো দেখতে থাকি। হঠাৎ দেখি একটা টোটোতে বসে রয়েছে মন্তি। আমি পস্তাই, ইস, স্টেশন মোড়ে আর কিছুক্ষণ দাঁড়ালেই ওর দেখা পেতাম, একসঙ্গে এক টোটোতে যেতাম। প্যাডলারকে বললাম, একটু টেনে চালাবে ভাই, সামনের ওই টোটোটাকে ধরতে চাই। বাবু, আমার গাড়ি তো পা মেশিনে চলে, আর ওটা তো চলছে মোটরে, ওকে ধরবো কেমন করে? আফসোসটা আমার সারা শরীরে চোখে মুখে ছড়িয়ে পড়ে। রিক্সা প্রায় কলেজের কাছাকাছি। দূর থেকে দেখি কলেজের গেটের দুপাশে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ দুটো এখনো রয়েছে। এত মোটা হয়েছে যে গুড়ি দুটো আর হাত দিয়ে বেড় পাওয়া যাবে না। তখন ওই গাছের আড়ালে দুষ্টুমি করে লুকুতো মন্তি। আমি ঠিক দেখে ফেলতাম। সরু গুঁড়িতে ও কিছুতেই পুরো শরীরটাকে আড়াল করতে পারত না। এখন মন্তিও নিশ্চয়ই মোটা হয়ে গিয়েছে। শুনেছি ওর বর কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিদেশি কোম্পানিতে চাকরি, বিশাল মাইনে। মোটা মাইনের চাকুরের বউ মোটা হওয়াই স্বাভাবিক।
রিক্সাটা ঠিক ওখানেই থামিয়ে দিয়ে প্যাডলার বলল, বাবু নামুন, কলেজ এসে গেছে। কলেজ শব্দটা বিশেষ উচ্চারণে কানে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল শরীরে মনে। আবেগ ভরা চোখে কলেজের দিকে তাকালাম। লোহার গেটটাতে লোহার রড জুড়ে জুড়ে ইংরাজিতে লেখা কাটোয়া কলেজ এখনো অক্ষত। গেটে তালা দেওয়া নেই, ফাঁক হয়ে রয়েছে। আজ তো রবিবার, তবুও কি এক দুর্নিবার টানে আমি কলেজের বাগানে ঢুকে পড়ি। বাগানটার খুবই দুরবস্থা। তখন আমরা নিজের হাতে বাগান তৈরি করেছিলাম। এখন ওখানে দাঁড়াতে ইচ্ছে করে না। পায়ে পায়ে ল্যাবরেটরি রুমের সামনে এসে দাঁড়াই। দরজা বন্ধ। ভেতরটা দেখার খুব ইচ্ছে হয়, কিন্তু উপায় নেই। বাইরে কাঠের টুলখানা অবহেলায় পড়ে রয়েছে, যেটাতে সেই অ্যাটেন্ডেন্ট নাড়ুদা বসত। শুনেছি নাড়ুদা আর নেই। টুলখানাও পায়া ক্ষয়ে ক্ষয়ে অনেক নিচু হয়ে গিয়েছে। আমার খুব ইচ্ছে করে একবার কমন রুম ও লাগোয়া ক্যান্টিনে ঘুরে আসি। কত দুপুর কত বিকেল যে কেটেছে ওখানে, জানি না খোলা থাকবে কিনা, তবুও এগোই সেদিকে। আশ্চর্যজনকভাবে কমন রুমের দরজাটা খোলা, কিন্তু জানলাগুলো বন্ধ। আমি একটু ইতস্তত করে ভেতরে ঢুকে পড়ি। ভেতরটা আলো আঁধারি। একটু পরেই চোখ সয়ে যায়। ভেতরের সব কিছু দৃশ্যমান হয়, কিন্তু দেখে মন খারাপ হয়ে যায়। বিশাল কমন রুমের মাঝখানটাতে থাকতো টেনিস খেলার টেবিল, চারপাশে কাঠের চেয়ার টেবিল, দেওয়ালে আঁকা থাকতো মনীষীদের ছবি। এখন দেখছি এদিকে ওদিকে গোটা কতক লাল নীল মোল্ডেড চেয়ার, দেওয়ালে গুটকার থুতুর ছোপ, আর ক্যান্টিনের দেওয়ালে একটা টিভি বসানো রয়েছে বোধহয়। কাঠের বাক্সে মোড়া, তালা দেওয়া। টিভি চুরি যাওয়ার ভয়ে নিশ্চয়ই। আমার কেমন অস্বস্তি হয়। যদি চোর টোর ভেবে বসে কেউ, বেরিয়ে আসবো ভাবি। এমন সময় হঠাৎ একটা চেয়ার উল্টে পড়ার মতো শব্দ হয়। আচমকা শব্দে বুকটা ছ্যাত করে ওঠে। সামলে নিই, ভাবি নিশ্চয়ই ভেতরের ক্যান্টিনের দিকে কেউ কাজ টাজ করছে। এগিয়ে দেখলে তো হয়। সেই সঙ্গে টয়লেটটাও সেরে নিই। বাগান বাড়ির কোথায় কি ব্যবস্থা করেছে কে জানে। এগোতেই দেখি একটা কালো বেড়াল ল্যাজ উঁচিয়ে জানলা গলে বেরিয়ে যাচ্ছে। ক্যান্টিনের মেঝে একটা চেয়ার উল্টে পড়ে রয়েছে। উল্টানো চেয়ারের পাশ দিয়ে টয়লেটে যেতে গিয়ে আচমকা দেখি ক্যান্টিনের বড় টেবিলটার কোণের দিকে বসে রয়েছেন একজন মহিলা। সালোয়ার কামিজ পরা, গলায় একটা ওড়না, বেশ মোটা সোটা, অথচ সুশ্রী, একদম একা। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি কেমন একটা ভয় পেয়ে যাই। কয়েক মুহূর্তের মধ্যেই সেই মহিলার মধ্যে আবিষ্কার করি মন্তিকে, আমার মন্তিকে। ওর গজদাঁতের হাসি আর নাকের ডগার তিলটা ওকে আবিষ্কার করতে সাহায্য করে। আমি বিস্মিত। তুমি এখানে? আমি জানতাম তুমি এখানেই আসবে, তাই তো অপেক্ষা করছি। তুমি জানতে? কিন্তু গেট টুগেদার হবে তো হোস্টেলের ওপাশে। মন্তি উঠে দাঁড়ায়। তবু আমি জানতাম তুমি এখানেই আসবে। এসো, বসো না এখানে। আমরা হারিয়ে যাওয়া দিনগুলোকে আবার ফিরে পেতে চেষ্টা করি। না মানে এখানে একা, মানে আমরা দুজন, কেউ দেখলে কি ভাববে? কেউ দেখবে না। উফ, চারপাশ তো বন্ধ। আমি পেছনে তাকিয়ে দেখি
দরজাটাও কিভাবে বন্ধ হয়ে গিয়েছে। মন্তি খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, তুমি চিরকাল ভেতর ডিমই রয়ে গেলে। এসো, এখানে বসো তো। অনিচ্ছা সত্ত্বেও আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে এগিয়ে যাই। ওর সামনের চেয়ারে বসি। ও বলে ওঠে, চুল টুল তো সব পাকিয়ে ফেলেছো দেখছি, একটু মোটাও হয়েছো। আমি সহজ হওয়ার চেষ্টা করি। তুমিও তো বেশ মুটিয়ে গেছো। তুমি তো মোটা সোটাই পছন্দ করতে। মনে পড়ে আমাদের সঙ্গে পড়তো শ্রাবন্তী, ও রোগা প্যাটকা ছিল বলে ওকে পছন্দই করতে না। তুমি মজা করে ওর নাম দিয়েছিলে নিমাই। ধুর, ওর কথা বাদ দাও তো। মন্তির চোখে মুখে কষ্টের আঁকিবুকি। জানো, ও প্রাইমারি স্কুলে চাকরি করে, কিন্তু ওর কাট কাট চেহারার জন্য বিয়ে হয়নি। ও আর ওর বিধবা মা একসাথে থাকে, বন্ধু বান্ধবও নেই শুনেছি। আচ্ছা, ওর কি কষ্ট বলো তো? বলছি না, ওর কথা বাদ দাও, তোমার কথা বলো। তুমি তো আমাকেও বলতে, এত স্লিম কেন, সাইজ বাড়াও। জানো, এখন আমার 36। আমি তো তোমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স চাইনি, ইমোশন আর প্যাশন মাপতে এসছি। আমার জন্য আদৌ কি আর অবশিষ্ট আছে? আছে 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 মশাই, আছে। সবই তো তোমার জন্যই জমিয়ে রেখেছি। ঠিক আছে, সেসব পরে সময় মতো নেওয়া যাবে। এখন চলো তো, ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ওকে, এখানে যখন তোমার ভয় করছে, চলো এখান থেকে উঠেই পড়ি। আমরা বরং সেই আমাদের প্রিয় জায়গা অজয় নদের ধারে যাই। সে কি, রিউনিয়নে যাবে না? বাগান বাড়িতে ওরা যে সবাই ওয়েট করবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কিচ্ছু হবে না, এবার তো একটু অন্যরকম। হারানো দিন ফিরে পাওয়া, না পাওয়াকে পাওয়ার চেষ্টা করা। সবাই জানে যে যার মতো সঙ্গী বেছে নিয়ে না পাওয়াকে পাওয়ার চেষ্টা করছে। এই চলো না, ওঠো প্লিজ। আমরা কমন রুম পেরিয়ে, বাগান পেরিয়ে রাস্তায় পাশাপাশি হাঁটছি। আমি হৈমন্তীর হাত ধরতে গিয়েও ধরি না। ভাবি, এই বয়সে হাত ধরাধরি করে পথ হাঁটা মানায় না। তাই আমি দূরত্ব বজায় রেখেই হাঁটতে থাকি। একটু এগোলেই জেলখানা, সেটা পেরোতেই অজয় নদের বাঁধ। পাথরের বোল্ডারকে সিমেন্টের বাঁধুনিতে এঁটে বেশ উঁচু বাঁধ তৈরি করা হয়েছে। আমার উঠতে বেশ কষ্ট হচ্ছে, পিছিয়ে পড়ছি। কিন্তু হৈমন্তী মোটাসেটা হয়েও অবলীলায় উঠে যাচ্ছে। ওর শরীর কি পলকা! ও বাঁধের ওপরে উঠে একটা মোহময়ী হাসি ছোড়ে। ও বাবা, কি গো, তুমি তো দেখছি সত্যিই বুড়ো হয়ে গেছো। তখন তো দেখতাম লাফিয়ে লাফিয়ে বাঁধের ওপরে উঠে আমাকে বলতে, তুমি ফেল, তুমি ফেল। আর যে দেখছি তুমি ফেল মেরে যাচ্ছ। আমি ভাবি, হৈমন্তী তো বেশ মুখরা হয়েছে, গলাটাও কেমন খসখসে। আগে খুবই কম কথা বলতো। ওর মিষ্টি গলার জন্য ওকে একের পর এক প্রশ্নসূচক কথা বলতাম। কোনো ক্রমে বাঁধের উপরে উঠে আমি হাঁপাচ্ছি। ভর দুপুরবেলা, সূর্য প্রায় মাঝ আকাশে, গনগনে রোদ্দুর। বাঁধের উপর কৃষ্ণচূড়া গাছটা আর নেই। তার তলায় সিমেন্টের বেঞ্চির অবস্থানটা
আর অনুমান করাও যাচ্ছে না। অদূরে কয়েকটা বাবলা গাছ, বনো গাছের ঝোপ। অজয় অনেক দূরে, প্রায় শুকনো। এক চিলতে জলের রেখা নামের মর্যাদা রেখেছে। মাঝে প্রশস্ত জায়গাটায় ঢোলকমলি আর বেতের ঝোপ। কাছে পিঠে কোথাও বোধ হয় কোনো বন্য প্রাণী মরে পচে গেছে, একটা বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি ঘাড় ঘুরিয়ে মন্ত্রীকে কিছু বলতে গিয়ে দেখি ও পাশে নেই, চলে গেছে বুনো ঝোপের কাছে। ওর পাশেই একটা মোটাসোটা বাবলা গাছ, যেন দুখানা হাত ছড়িয়ে রোদ্দুর খাচ্ছে। বাবলা গাছটার গোড়ায় দুখানা পাথরের চাই এমনভাবে রয়েছে যেন দুজনে মুখোমুখি বসা যায়। তার একটাতে মন্ত্রী বসেছে, হাতের ইশারায় আমাকে ডাকছে, মুখে অদ্ভুত এক হাসি। সে হাসি যেন আমার কেমন অচেনা লাগে। আমি অবাক বিস্ময়ে ওর দিকে তাকাই, দেখি ওর ওড়নাটা বুক থেকে সরে গিয়েছে, উদ্ধত বক্ষ যেন হাতছানি দিচ্ছে। আমি ওর কাছাকাছি হই, বুকের খাঁজে আমার চোখ আটকে যায়। ওর চোখে প্রশ্রয়ের কারুকাজ। ও উঠে দাঁড়িয়ে দুদিকে হাত ছড়িয়ে দেয় রোদ্দুর খেতে চাওয়া বাবলা গাছটার মতো। আমি আশেপাশে তাকাই, কোনো লোকজনও চোখে পড়ে না। প্রায় নিস্তব্ধ জায়গাটা। একটু দূরে হাত চারেক লম্বা একটা খাল কাটা রয়েছে। তার আশেপাশে দু একটা ইঁদুর নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। শুধু বাবলা গাছের ডাল থেকে কোনো এক পাখি ক্যারর ক্যারর করে ডেকে চলেছে। আমি এখন মন্দির খুব কাছাকাছি। প্রায় 30 বছর পর আমি ওর এত কাছে এলাম। আমার খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে, ওর শরীরের সুবাস নিতে। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধান আমাকে বাধা দিচ্ছে। ও জড়ানো গলায় বলে ওঠে, আমাকে তুমি আদর করবে না? আমার শরীরে উত্তেজনা ছড়ায়। আমি আশপাশ দেখে নিয়ে ওর মুখখানা দুহাতের তালুতে বন্দি করি। আস্তে আস্তে ওর মুখ আমার মুখের কাছে নিয়ে যাই। ওর চোখ দুটো বন্ধ, ঠোঁট খোলা। হঠাৎ দেখি ওর নাকের ডগায় তিলটা নেই। আমি থমকে যাই। দেখি তালুবন্দি মুখের আদল কেমন বদলে যাচ্ছে। ওটা আচমকা শ্রাবন্তীর মুখ হয়ে যায়। আমি ওর মুখ ছেড়ে দিয়ে এক ঝটকায় সরে আসি। দেখি মোটা শরীরটা কেমন যেন কাট কাট হয়ে গিয়েছে, চোখ দুটো যেন আগুনের গোলা। মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে এক জিঘাংসা ফুটে উঠেছে। এমন সময় কোন এক নাম না জানা পাখি ঝোপের ভেতর থেকে বিকট শব্দে ডেকে ওঠে। খালটার পাশে ঘুরতে থাকা ইঁদুরগুলো ঠিক সেই সময় চিঁ চিঁ করে শব্দ করতে থাকে। আমার চোখের সামনে হঠাৎ যেন আস্তে আস্তে একটা ধূসর পর্দা নেমে আসে। ঝোপের ভিতর কতক্ষণ পড়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল তখন আকাশে মরা রোদ। কয়েকজন সাঁওতাল পুরুষ আমাকে আবিষ্কার করেছে বালিয়াড়িতে ঢোলকলমির ঝোপের মধ্যে। ওরা জলে গামছা ভিজিয়ে এনে আমার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছে। আমার সব কিছু মনে পড়তেই আমি ঝট করে উঠে বসি। সাঁওতালগুলো বলে ওঠে, আরে বাবু, এই দুপুর সময়ে এখানে আসেছিস কিনে? আজ তুই বেঁচে গেছিস। এই জায়গাটা ভালো লয়, তুই ঘরকে যা এখন। এদিক তো আর আসিস লাই, ঘরকে যা, ঘরকে যা। পকেটে হাত দিই। হ্যাঁ, মোবাইল ফোনটা আছে। সেটা বের করে তড়িঘড়ি কন্ট্যাক্টসে ঢুকি।
গত পরশুদিন রাত্রিবেলাই হৈমন্তীর নাম্বারটা সেভ করেছি, সেটা খুঁজে পেয়ে যাই। ডায়াল করতেই ওপাশে বয়স্কা মহিলার গলা। হ্যালো, কে কে বলছো? আমি হৈমন্তীর বন্ধু। তোমরা বড্ড গুলিয়ে ফেলো। ও হৈমন্তী নয়, শ্রাবন্তী। আরো কয়েকজন হৈমন্তী বলে খোঁজ নিল, সান্ত্বনা জানালো। এখন আর আমাকে সান্ত্বনা জানিয়ে কি হবে বাবা? তোমরা সবাই ওর অনুষ্ঠানে আসতে অমত করলে বলেই তো মেয়েটা আমার মনের দুঃখে পরশুদিন দুপুরবেলা চলে গেল। ও মোটেও বাগান বাড়িতে আত্মহত্যা করেনি। তোমরা বন্ধুরা সবাই মিলে সেই কলেজ লাইফ থেকে ওকে খুন করেছো একটু একটু করে। বৃদ্ধা আর কথা বলতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। আমার হাত থেকে মোবাইল ফোনটা টুপ করে খসে পড়ে গরম বালির উপরে। আর সাঁওতালগুলো আমার মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। এতক্ষণ শুনলেন সুকুমার রুজের লেখা ভর দুপুরে। গল্পকার সুকুমার রুজের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।